মানুষের জনবহুল থেকে অনেক দূরে ডাইনি মেঘের ওপরে সৃষ্টি করেছিল এক বিশাল সাম্রাজ্য, যেখানে বন্দি করে রেখেছিল মেঘেদের রাজা ও রানীকে। আর ডাইনির কড়া নির্দেশ ছিল, এই সাম্রাজ্যে কোনো মেয়ে সন্তান জন্মালে তাকে হয় মেরে ফেলা হবে, নয় চিরকাল কারাগারে বন্দি করে রাখা হবে। শুনলাম গ্রামে শহরে সব জায়গায় নাকি দুর্গা পুজো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ রানীমা। না না না, এ হতে পারে না। সর্বত্রই আমার পুজো হবে, শুধু আমার। হ্যাঁ রানীমা, ঠিক ঠিক, সব জায়গায় ডাইনি মায়ের পুজো হবে। ব্যবস্থা কর, মামদা গেছো? প্রণাম রানীমা, এই মহিলার মেয়ে জন্মেছে। কি? মেয়ে জন্ম দিয়েছে? যা যা যা, নিয়ে যা নিয়ে যা। আরে বাবা রে, মুখ দেখাও পাপ, মেরে ফেল যা। আমার বাচ্চাকে মেরো না, মেরো না ওকে, হাত জোর করছি আমি তোমাদের কাছে। আমাকে মারো, আমাকে মারো, আমার বাচ্চাকে মেরো না, ওকে ছেড়ে দাও। যা যা, দুটোকেই মেরে ফেল। আমার শুধু পুরুষ সন্তান চাই, পুরুষ। এরপর রাক্ষস সেই মহিলা আর বাচ্চাকে নিয়ে গিয়ে একটা ইলেকট্রিক চেয়ারে বসায় এবং সুইচ টিপতেই তারা আগুনে জ্বলে ছাইয়ে পরিণত হয়। অন্যদিকে এই মেঘের দেশে চলছিল পৃথিবীর মানুষদের ওপর অত্যাচার। তাদেরকে দিয়ে যেমন চাষ করানো হচ্ছিল, আবার একটু হাঁপিয়ে গেলেই আমি আর পারছি না। এই এই, বসে বললি কেন রে? উঠ, কাজ কর, কোনো রেস্ট নেই তোদের। আবার কেউ কেউ যদি রান্না করতে ভুল করে আর সেই রান্না করা খাবার ডাইনির পছন্দ না হয়, তাহলে সেই মহিলাকে সকলের সামনে কাঠে বেঁধে চাবুক দিয়ে মারা হয়। রান্না করতে পারিস না, আমার মেয়ে হয়েছিস, মর তুই মর। এটাও গেল। মা, আমাদের বাঁচাও, মা আমাদের বাঁচাও, তুমি রক্ষা করো, মা তুমি রক্ষা করো। মা দুর্গার মূর্তিকে মন্ত্র বলে শিকল দিয়ে বন্দি করে রেখেছে ডাইনি এক মন্দিরের ভেতরে, আর সামনে দাঁড় করিয়েছে বিশাল আকৃতির দুটো দানবকে, যাতে কেউ এই শিকল না খুলতে পারে। রানীমা, এবার আপনার পুজো বিশাল বড় করে করতে হবে। তা তো করতেই হবে, কিন্তু কিন্তু কি রানীমা? ওরে, একটা পুরোহিত দরকার যে। ধরে নিয়ে আসি তাহলে। যা যা, দেরি করিস না, দেরি করিস না। ওই দুর্গার থেকেও বড় পুজো হবে আমার। অন্যদিকে দুর্গাপুর গ্রাম মেতেছিল মা দুর্গার পুজোয়। গ্রামে অনুষ্ঠিত হয়েছে সব থেকে বড় পুজো। নানান জায়গা থেকে মানুষ এসে ভিড় জমিয়েছে। গ্রামের বাচ্চারা বন্দুক হাতে ক্যাপ ফাটাচ্ছে। এই নে পাচু, ডিসকাউ। ধুর, তোর ক্যাপ ভালো না, আওয়াজ হয় না, আমারটা দেখ, ডিসকাউ। ওরে ছুটিস না, পড়ে যাবি। এমন সময় ঢাক বাজতে শুরু হলো, শাঁখ বেজে উঠলো, কেউ জোকার দিল, আর পুরোহিত মন্ত্র পড়া শুরু করলো। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ পিবা যঃ চরেৎ পুণ্ডরীকাক্ষ সবাভ্যন্তরং শুচি। কেউ বেলুনওয়ালার থেকে বেলুন কিনছে, আবার কেউ ফুচকার দোকান থেকে ফুচকা খাচ্ছে। কিন্তু এমন সময় সেখানে উপস্থিত হয় মেঘের পিঠে চেপে ভূতের দল। চারিদিকে হৈ হৈকার পড়ে যায়, যে যেদিকে পারছে ছুটছে, কিন্তু পুরোহিত তখনও মায়ের পুজো থামাননি। ওরে থাম রে বড়, থাম, তোকে আমরা নিতে এসেছি। এখন থেকে আমাদের রানীবার পুজো করবি তুই।
চল এখান থেকে চল। ছেড়ে দে, আমার ছেড়ে দে, আমার ছেড়ে দে। এরপর ভূতের দল পুরোহিতকে নিয়ে সেখান থেকে চলে যায় আর মায়ের মণ্ডপ নিস্তব্ধ হয়ে যায়। এই দেখে বাচ্চারা বলে, গোপাল পাঁচু, আমাদের এক্ষুনি দাদুকে জানাতে হবে, তাড়াতাড়ি চল। হ্যাঁ রে দিদি, চল চল। উড়ে নিয়ে আয় বুড়োকে। এই বুড়ো যা। শোন বুড়ো, মন দিয়ে আমার মূর্তিটাকে পুজো কর। আর শুনে রাখ, ওইসব দুর্গার পুজো বাদ দে। এখন থেকে আমি তোদের ডাইনি মা। জয় জয় ডাইনি মায়ের জয়। জয় ডাইনি মায়ের জয়। ওরে মামদ, শুধু মেঘের দেশে নয় রে, এবার গ্রামে গ্রামেও আমার পুজো হবে। দাদু দাদু, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ দাদু। ওরে ওরে থাম থাম, এই কি হয়েছে সেটা বল আগে। গ্রামের তারানাথ পুরোহিতকে ভূতে তুলে নিয়ে গেছে। কি বলছিস কি? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এ আমি দেখছি কোথায় নিয়ে গেছে। ম্যাজিক্যাল স্টিক, এই দেখা তোর কামাল। বলতেই সামনের গোলকে ভেসে ওঠে ডাইনির মেঘের দেশের সাম্রাজ্য। ওরা তারানাথকে মেঘেদের দেশে নিয়ে গেছে রে। কি করব দাদু তাহলে? আমার সাথে গ্রামের মাঠে চল। এরপর সকলে মিলে গ্রামের মাঠে পৌঁছায় আর দাদু বলে, এই দেখ আমার নতুন সৃষ্টি, জাদুই দরজা। এই যেখানে তোরা যেতে চাইবি বললে এই দরজা তোদের সেইখানে নিয়ে যাবে। হুররে, দারুণ তো দাদু। ঠিক আছে দাদু, তুমি আমাদের তোমার ম্যাজিক্যাল স্টিকটাও দাও। চল গোপাল। জাদুই দরজা, আমাদের ডাইনির মেঘের দেশে নিয়ে চলো। বলতেই দরজা খুলে যায় আর গোপাল গৌরী চলে যায় ডাইনির মেঘের দেশে। এ দিদি, মেঘের উপরে এত সব কিছু। তাই তো দেখছি রে ভাই, কিন্তু আমাদের পুরোহিতকে বাঁচাতেই হবে। তোমরা দুর্গাপুরের গ্রাম থেকে এসেছো? হ্যাঁ, তুমি কে? আমি আমি এই দেশের মেঘ। তোমরা যাকে বাঁচাতে এসেছো তাকে তখনই বাঁচাতে পারবে যখন বন্দি মা দুর্গাকে মুক্ত করতে পারবে আর তার সামনে একটা প্রদীপ জ্বলবে। আমি তো কিছুই বুঝতে পারছি না রে দিদি। আসলে এখানে মেয়ে সন্তানদের মেরে দেয় ওই ডাইনি, সবাইকে কষ্ট দেয় আর মা দুর্গাকে বন্দি করে রেখেছে। নিজের পুজো করেছে ডাইনি তোমাদের ওই পুরোহিতকে দিয়ে। ওই ডাইনির এত বড় সাহস! গোপাল, রেডি হয়ে নে, ম্যাজিক্যাল স্টিক দেখা তোর কামাল। বলতেই গোপাল গৌরী স্পেশাল ড্রেসে পরিণত হয়ে যায়। মেঘ, তুমি আমাদের মন্দিরের সামনে নিয়ে চলো। উঠে পড়ো আর চলো। এরপর গোপাল আর গৌরী মন্দিরের সামনে পৌঁছায়। এই দুই দানবকে হত্যা করতে হবে তোমাদের। দিদি রেডি। একদম, চালা বলি। ইয়া, ধন্যবাদ তোমাদের। ভাই, তুই মা দুর্গার শিকলটা খোল, আমি প্রদীপ চালাচ্ছি। তাই হলো, গোপাল দুর্গামাকে মুক্ত করে আর গৌরী প্রদীপ জ্বালাতেই একটি আলোর ঝলকানি সৃষ্টি হয়। চারিদিক কাঁপতে থাকে, ঢাক বেজে ওঠে, একটি ধোঁয়া গৌরীর দেহে প্রবেশ করে যায়। পড়তেই গৌরী হাওয়ায় ভেসে ওঠে আর তার 10টি হাত লক্ষ্য করা যায়। ত্রিনয়নের অধিকারী হয় গৌরী। দুর্গার শিকলটা কি হলো? ওরে ডাইনি, আমি মা দুর্গা। আমার সন্তানদের মেরেছিস তুই, মেয়ে সন্তানকে বলি দিয়েছিস। আমার হাতেই তোর বিনাশ। এই নে। মা দুর্গা 3টি ত্রিশূল ছোড়ায় ভূতের দল বিনাশ হয়ে যায়। মনে রাখিস, এই জগতে নারী সর্বশক্তির অধিকারী। এরপর গৌরী নিজের রূপে ফিরে আসে আর মা দুর্গা
আবারও মূর্তিতে প্রবেশ করে। মেঘদেশের রাজা রানী মুক্ত হয়। গোপাল গৌরী পুরোহিতকে নিয়ে নিজেদের গ্রামে রওনা দেয়। আমাদের দেশে আবার এসো তোমরা। আমরা আবার আসবো। এরপর পুরোহিতকে নিয়ে আসায় আবার দুর্গাপুর গ্রামে পুজো শুরু হলো, আর গ্রামের সবাই পুজোতে মেতে উঠল। বন্ধুরা, আর কতদিন বাড়িতে বসে বসে ভূতের গল্প দেখে যাবে? হ্যাঁ, বসে বসে টাকাও তুমি ইনকাম করতে পারো। আর তার জন্য রূপকথার গপ্প এনেছে দারুণ সুযোগ, দারুণ সুযোগ। ঘরে বসেই প্রত্যেক ভিডিও দেখে 500 টাকা জিতে নিতে পারো তুমি, 500 টাকা। আর তার জন্য আমাদের ভিডিও লাইক করতে হবে, 5টি ভালো ভালো কমেন্টও করতে হবে, 5 জন বন্ধুকে শেয়ারও করতে হবে, আর ইউটিউব ও ফেসবুক পেজ সাবস্ক্রাইব করতে হবে। ব্যাস, তাহলেই জিতে নিতে পারো 500 টাকা। আর হ্যাঁ, মনে রেখো, যার কমেন্ট সব থেকে ভালো হবে সেই পাবে 500 টাকা। আর বিজয়ী প্রার্থীর নাম আমাদের চ্যানেলে ভিডিও শেষে বলাও হবে। তাই আর দেরি না করে এখনই কমেন্ট করে ফেলো। আমি চলি, টাটা। উই। এই হুররে, কেল্লা ফতে, পেরেছি আমি, পেরেছি। সফল হয়েছে আমার দীর্ঘ 40 বছরের সাধনা। গোপাল গৌরী আর তাদের বাবা সেখানে দৌড়ে এলো। কি হয়েছে বাবা? দাদু, তুমি কি টাইম ট্রাভেল ঘড়ি বানিয়ে ফেলেছো? হ্যাঁ রে, এতদিনের কষ্ট সফল হয়েছে। এই দেখ, সেই ঘড়িটা দেখ। ডান দিকের কাঁটা ঘুরিয়ে যেতে পারবি অতীতে, আবার বাঁ দিকেরটা ঘোরালে ভবিষ্যতে। চল, এইবার তোদের আমি দেখাই। এখন তো কাজ আছে বাবা, পরে দেখবো। তুমি ঘড়িটা সাবধানে রাখো। বাবা চলে গেলেন। দাদু, আমাকে একবার দেখাও তো। না দাদু ভাই, বাবা ফিরলে সবাইকে একবারে দেখাবো। এখন তোমরা খেলো কেমন? উঠোনে খেলছে গোপাল আর গৌরী। ঘড়িটা না খুব দেখতে ইচ্ছে করছে। আমারও। দাদু তো ঘুমোচ্ছে, চল ঘড়িটা নিয়ে আসি। এই যে ঘড়িটা, কেউ টের পায়নি রে। আমার হাতটা ধর, ঘড়ির কাঁটা ঘুরিয়ে যাবো রূপকথার দেশে। ঘড়ির কাঁটা ঘোরালো গৌরী। আলোয় ভরে গেল চারিদিক, কাঁপতে লাগলো মাঠ। চোখ বন্ধ করলো দুজনে। ওদের শরীর একটা ঘূর্ণির ভেতরে ঢুকে গেল। মুহূর্তেই রূপকথার দেশে উপস্থিত হয়ে চোখ খুলল তারা। সবুজ মাঠের উপর দাঁড়িয়েছিল গোপাল আর গৌরী। চারপাশের গাছে ঝুলছে নানা রকম চকলেট। সামনেই দুধের নদী বয়ে চলেছে, পেছনে মিষ্টির পাহাড়। মিষ্টি দিয়ে তৈরি হয়েছে সব কিছু। এ আমরা কোথায় এলাম? ওয়াও, কি সুন্দর! এটা রূপকথার দেশ, তাই তো? এখানে চকলেটের গাছ, দুধের নদী আর মিষ্টির পাহাড় রয়েছে। রাজা রানীও আছে নিশ্চয়ই। আয় গৌরী, চকলেট খাই। চকলেট খেলো দুজনে। চকলেটগুলো দারুণ খেতে।
দারুণ খেতে, দারুণ। হ্যাঁ চল দুধের নদীর কাছে যাই। দুজনেই গেল দুধের নদীর কাছে। পাশেই একটা বড় পাথর রাখা। পাথরে ফুটল ডাইনির মুখ। আমাকে বাঁচাও, কে আছো? বাঁচাও, বাঁচাও। কে কাঁদছে রে? এই যে আমি কাঁদছি, আমি এই যে পাথরে বন্দি। আমরা তোমাকে বাঁচাবো কিভাবে গো? ওই দুষ্টু তান্ত্রিক সম্পত্তির লোভে আমাকে বন্দি করে রেখেছে। আমাকে বাঁচাও তোমরা, আমাকে বাঁচাও। কেঁদো না, আমরা মায়াগোলক ঠিক নিয়ে আসবো। পাহাড়ের পাশ দিয়ে হাঁটছে গোপাল আর গৌরী। গোপাল একটা পাহাড়ি মিষ্টি তুলে খেলো। অসাধারণ। এখানকার সবকিছুই খেতে খুব ভালো, কিন্তু সবার আগে ওই মহিলাকে আমাদের উদ্ধার করতে হবে। খুঁজতে হবে সেই গুহা যেখানে আছে মায়াগোলক। হঠাৎ রাজপ্রাসাদ চোখে পড়ল তাদের। প্রাসাদের বাগানে খেলছে একটি সুন্দরী মেয়ে। তোমরা কে? আগে দেখিনি তো। আমি গৌরী, ও গোপাল, আমরা এখানে বেড়াতে এসেছি। তুমি কে গো? আমি এই দেশের রাজকন্যা। তোমরা বুঝি আমাদের দেশে ঘুরে বেড়াচ্ছ? হ্যাঁ, তোমাদের দেশটা খুব সুন্দর, তাই তো আমরা ঘুরে ঘুরে দেখছি। আচ্ছা, ঘোরা হয়ে গেলে আমাদের বাড়িতে এসো। ওই রাজপ্রাসাদে আমি থাকি। নিশ্চয়ই আসবো। এখন তাহলে যাই রাজকন্যা। এসো। হাঁটতে লাগলো গোপাল আর গৌরী। মায়াগোলকের কথা রাজকন্যাকে বললি না কেন? দুষ্টু তান্ত্রিকের সাথে রাজকন্যার পরিচয় আছে কিনা কে জানে, তাই এসব রাজকন্যাকে বললাম না। তান্ত্রিক খবর পেয়ে যেতে পারে। বুঝলাম। দেখ গোপাল, কেমন নীলচে আলো দেখা যাচ্ছে না? একটা গুহার সামনে দাঁড়িয়ে আছে গোপাল আর গৌরী। এটা তো একটা গুহা। ভেতরে গিয়ে দেখি নীল আলোটা কোথা থেকে আসছে। নীল আলো বেরোচ্ছে গুহা থেকে। দুজনে গুহায় ঢুকলো। একটা উঁচু পাথরের ওপর এক সাদা রঙের গোলক রাখা। আলো আসছে ওটা থেকে। গোলকের দিকে দুজনে এগিয়ে গেল। এটাই বোধহয় সেই মায়াগোলক। হ্যাঁ, তাই মনে হচ্ছে। গোলক হাতে পাথররূপী ডাইনির পাশে গোপাল আর গৌরী। শুনছো? দেখো, নিয়ে এসেছি তোমার সেই মায়াগোলক। ধন্যবাদ তোমাদের। গোলকটা রাখো এই পাথরে, মুক্ত করো আমাকে। গৌরী গোলকটা রাখলো পাথরের ওপর। পাথর পরিবর্তন হলো ডাইনিতে। সঙ্গে সঙ্গে অন্ধকার মেঘে ছেয়ে গেল আকাশ। বিদ্যুৎ চমকে উঠল। মুক্তি, মুক্তি হয়ে গেছি আমি। পেয়েছি মায়াগোলক, ফিরে পেলাম আমার শক্তি। এবার তোরা হবি আমার বশ, যা বলবো তাই করবি। যে আজ্ঞা। যা যা যা, তোরা যা। রাজবাড়ির মন্দির থেকে নিয়ে আয় স্বর্ণকমল। স্বর্ণকমল পেলেই হয়ে যাব অমর।
পেয়ে যাব 100 রাক্ষস ভৃত্য, যা মন চায় তাই করব। শুরু হবে অত্যাচার, দেশে কায়েম হবে আমার রাজত্ব। যে আজ্ঞা। যে আজ্ঞা। রাজপ্রাসাদের সামনে গোপাল আর গৌরী। রাজকন্যা বসে আছে বাগানে। রাজকন্যা, কি করছো তুমি? ও গৌরী, আমি কিচ্ছু করছি না। আকাশটা কেমন অন্ধকার হয়ে এসেছে, তাই দেখছি। হ্যাঁ, খুব অন্ধকার। আচ্ছা রাজকন্যা, তুমি আমাদেরকে তোমাদের প্রাসাদ দেখাবে না? নিশ্চয়ই দেখাবো, এসো আমার সঙ্গে। তিনজনে প্রাসাদের দিকে গেল। একপাশে একটা বড় মন্দির দেখা গেল। এটা তো রাজবাড়ির মন্দির মনে হচ্ছে। ঠিক বলেছ, এটাই আমাদের মন্দির। আমরা আগে মন্দির দেখব। বেশ, চলো। সবাই মন্দিরের দিকে গেল। মন্দিরের সামনে সবাই দাঁড়িয়ে প্রহরী রাজকন্যাকে দেখে মাথা ঝোঁকালো। পথ ছাড়ো প্রহরী, আমার বন্ধুরা মন্দির দেখবে। জো হুকুম রাজকন্যা। পথ ছাড়ল প্রহরী। ভেতরে গেল সবাই। সেখানে একটা বেদির ওপর রাখা স্বর্ণ কমল। এ কিসের পদ্ম গো রাজকন্যা? এটা আমাদের ভগবানের স্বর্ণ কমল, মহা শক্তিশালী পদ্ম। মন্দিরের স্বর্ণ কমলেরও পুজো হয়। গোপাল দৌড়ে পদ্ম হাতে তুলে নিল। দেখি তো এটা। সেই মুহূর্তে তুমুল ঝড় উঠল, চারিপাশ অন্ধকার ঘনালো। চল গোপাল, এটা আমাদের নিয়ে যেতে হবে। উফ, কি ঝড়! ডাইনির কাছে হাজির হলো গোপাল আর গৌরী। এনেছিস স্বর্ণ কমল? বাহ, সাবাস! দে দে দে, আমাকে দে। গোপাল পদ্ম দিল। দূর হয় এবার, তোদের কাজ খতম। গোপালরা চলে গেল। আমি এখন অমর। 100 রাক্ষস হাজির হ। দোয়ার কুণ্ডলির মধ্যে রাক্ষসেরা উপস্থিত হলো। যা তোরা সারা দেশে শুরু কর অত্যাচার। ডাইনির রাজত্বে গাছের থেকে পাতা, চকলেট সব হারিয়ে গেল। মিষ্টির পাহাড়ে আগুন জ্বলতে দেখা গেল। দুধের নদী শুকিয়ে গেল। রাক্ষসেরা মানুষদের মেরে ফেলতে লাগলো। গোপাল আর গৌরী ঘুমিয়েছিল একটা গাছের নিচে। ঘুম ভেঙে দেখল মানুষেরা প্রাণ ভয়ে পালাচ্ছে চারিদিক। এসব কি হচ্ছে রে গৌরী? মায়াগুলো নিয়ে আসার পর কি হলো বলতো? কিছুই মনে পড়ছে না। চারিপাশটা কেমন অন্যরকম হয়ে গেছে। আমারও কিছু মনে পড়ছে না। মানুষগুলোর ছুটোছুটি দেখে মনে হচ্ছে ওরা খুব ভয় পেয়ে আছে। ডাইনি ভয়ঙ্কর রূপে কয়েকজন বাচ্চাদের তাড়া করতে করতে গেল। ওরে বাবারে, এ তো ডাইনি। চল দেখি রাজকন্যা কেমন আছে। রাজকন্যা বাগানে বসে কাঁদছে। পেছনে এলো গোপাল আর গৌরী। কি হবে এবার?
স্বর্ণকমল চুরি গেছে। এই সব নিশ্চয়ই ওই ডাইনির কাজ। স্বর্ণকমল পেয়ে শক্তিশালী হয়ে রাক্ষস সদল পাঠিয়েছে ডাইনি। ওরা সকলের ওপর অত্যাচার করছে। বাবা, মন্ত্রীমশাই সবাই যে চিন্তায় পড়ে গেছে। ডাইনি আর রাক্ষসের হাত থেকে কেমন করে বাঁচবো আমরা? উফ। গৌরী সামনে এলো। রাজকন্যা, তুমি কেঁদো না। তুমি আবার এসেছো? তুমি যেদিন এলে সেই দিনই তো চুরি হলো স্বর্ণকমল। ঝড়ের অন্ধকারে সেদিন আর দেখতে পাইনি তোমাদের। তোমরাই নিশ্চয়ই চুরি করেছো। শোনো আমার কথা, এখন আমার একটু একটু মনে পড়ছে। গোপাল আর আমি তোমাদের মন্দির থেকে পদ্ম চুরি করে নিয়ে গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো, এটা আমরা নিজে থেকে করিনি। ডাইনি বোধহয় আমাদের বশ করে এই কাজটা করিয়েছিল। আমি কথা দিচ্ছি, যেমন করি হোক ডাইনিকে মেরে ওই স্বর্ণকমল ফিরিয়ে আনবো। কেমন করে ডাইনিকে মারবে? যে তান্ত্রিক ডাইনিকে শায়েস্তা করেছিল সে তো মারা গেছে। তাহলে উপায়? উপায় একটা আছে। এই ঘড়ির সাহায্যে আমরা চলে যাব অতীতে সেই তান্ত্রিক বাবার কাছে। গৌরী গোপালের হাত ধরে ঘড়ির কাঁটা ঘোরালো। কে তোরা? আমরা রূপকথার দেশ থেকে এসেছি। ডাইনি আবার সেখানে অত্যাচার শুরু করেছে। ডাইনিকে শায়েস্তা করার উপায় বলে দিন না। নিয়ে যা এই জাদু দণ্ড। এটা ছোঁয়ালেই ও আবার পাথর হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মায়াগোলকের সামনে বসেছিল ডাইনি। পাশে কিছু রাক্ষস। হাজির হলো গোপাল আর গৌরী, হাতে জাদুদণ্ড। তবে রে ডাইনি, আমাদের মিথ্যা কথা বলে বোকা বানিয়েছিলি, এখন রাক্ষসদের নিয়ে অত্যাচার চালাচ্ছিস। তান্ত্রিকের কাছ থেকে জাদুদণ্ড এনেছি, দেখ এবার। জাদুদণ্ড ওপরে তুলল গৌরী। আলোর ঝলকানি হলো, আকাশ ফুঁড়ে বেরোতে লাগলো অগুন্তি কালো ভোমরা। এই ভোমরার দল শেষ করবে তোর পোষা রাক্ষসদের। ভোমরা রাক্ষসদের কামড়াতে লাগলো। ধীরে ধীরে সমস্ত রাক্ষসগুলো ধোয়া হয়ে যেতে লাগলো। না, আয়, এবার আমার সাথে লড়বি, আয়। জাদুদণ্ড নিয়ে এগোলো গৌরী। ডাইনি একটা লাঠি তুলে ছুড়ল, সেটা সাপ হয়ে গেল, কিন্তু গৌরী লাফিয়ে সরে বেঁচে গেল। এত সাহস তোর? হয়ে যা তুই পাথর। এই নে। জাদুদণ্ড ছোঁয়ালো ডাইনির মাথায়। এরপর পাথর হয়ে গেল সেই ডাইনি। চারিদিকের অন্ধকার কেটে গেল। গাছে চকলেট ভরে উঠল, নদীতে ভরে উঠল দুধ। রূপকথার রাজ্য আবারও মেতে উঠল তার রূপে। মন্দিরে স্বর্ণকমল রাখল গোপাল। রাজকন্যা ও রাজা পাশে দাঁড়িয়ে। আমাদের জন্য তোমাদের অনেক বিপদ হয়েছিল, আমাদের ক্ষমা করো। এখন আমরা যাই। ডাইনির মায়াগোলকও নিয়ে যাচ্ছি আমরা, তাহলে ও আর কোনো দিন বেঁচে উঠতে পারবে না। আবার আসবে তোমরা, সাবধানে যেও। ঘড়ির কাঁটা ঘোরালো গৌরী। মাঠের ওপর হাজির হলো গোপাল আর গৌরী। মা, বাবা, দাদু ছুটে এলেন। কোথায় গিয়েছিলি তোরা? এই এমনি একটু বেড়াতে গিয়েছিলাম।
দাদু, তোমার বৈজ্ঞানিক পরীক্ষার জন্য একটা গোলক এনেছি। কেমন নীল আলো বেরোচ্ছে দেখো। বাহ, এ সত্যি দারুণ জিনিস এনেছো সোনারা। এ আমাকে আমাকে দাও তো। গৌরীর বাবার দিকে তাকিয়ে, আর হ্যাঁ, এ তোমরা জানো বাচ্চাদের বকাবকি করো না, কেমন? থ্যাংক ইউ দাদু। থ্যাংক ইউ দাদু। এমন সময়ে মায়াগোলোকে ভেসে উঠল ডাইনির মুখ।